আচ্ছা, আমরা যে জিপিএস ব্যবহার করি, ইন্টারনেট চালাই বা আবহাওয়ার খবর পাই, এই সব কিছুই তো আসছে মহাকাশের স্যাটেলাইট থেকে। কিন্তু ভাবুন তো, আমাদের এই জরুরি টেকনোলজি যদি এক নীরব বিপদের মুখে পড়ে, মহাকাশে যে আবর্জনা জমছে, তার কারণে আমাদের স্যাটেলাইটগুলো কি একদিন সব শেষ হয়ে যাবে? চলুন আজ এই ব্যাপারটা একটু খতিয়ে দেখি। মহাকাশের এই আবর্জনার বিপদটা কিন্তু কোনো সাইফাই মুভির গল্প না, এটা একেবারে সত্যি। আর এই বিপদটা যে কতটা মারাত্মক সেটা বোঝা যায় খুব রিসেন্ট একটা ঘটনা থেকে। এমন একটা ঘটনা যা মহাকাশ গবেষণার পুরো দুনিয়াটাকে নাড়িয়ে দিয়েছিল। চলুন একটু কল্পনা করি। সালটা ২০২৫ নভেম্বর মাস। চীনের শেনঝৌ 20 মিশনের নভোচারীরা পৃথিবীতে ফিরে আসার জন্য রেডি। মিশনটা দারুণ সফল হয়েছে, সবাই এখন ঘরে ফেরার অপেক্ষায়। সবকিছু একদম পারফেক্ট, কিন্তু ঠিক তখনই ঘটল এক মারাত্মক বিপর্যয়। হঠাৎ দেখা গেল তাদের স্পেসক্রাফটের জানালায় ছোট্ট একটা ফাটল। কারণটা কি? কারণ হলো ঘণ্টায় হাজার হাজার মাইল বেগে ছুটে আসা একদম ছোট্ট একটা আবর্জনার টুকরোর ধাক্কা। ভাবা যায়, ওই একরত্তি একটা টুকরোর আঘাতেই তাদের পৃথিবীতে ফেরাটা অসম্ভব হয়ে পড়ল। আর এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো মহাকাশে আটকে পড়া নভোচারীদের বাঁচাতে একটা ইমার্জেন্সি রেস্কিউ মিশন পাঠাতে হলো। আর এই ঘটনাটা নিয়ে ইউনিভার্সিটি অফ টেক্সাসের মহাকাশ বিশেষজ্ঞ মরিবা জাহাজা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ। তার মতে এটা শুধু একটা দুর্ঘটনা নয়, এটা আসলে একটা বিরাট সতর্ক বার্তা। আমাদের মাথার উপরের আকাশ যে দিন দিন কতটা বিপজ্জনক হয়ে উঠছে, এটা তারই একটা জ্বলজ্বন্ত প্রমাণ। সত্যি বলতে ওই চীনা নভোচারীদের ঘটনাটা তো একটা টিপ অফ দি আইসবার্গ, মানে হিমশৈলের চূড়া মাত্র। আসল সমস্যাটা এর চেয়েও অনেক অনেক গভীর। চলুন এবার এই সমস্যার আসল ব্যাপ্তিটা দেখি আর এর পেছনের ভয়ঙ্কর থিওরিটা একটু বোঝার চেষ্টা করি, যেটাকে বলা হয় কেসলার সিন্ড্রোম। আচ্ছা, তার আগে একটু সহজ করে বলি, এই স্পেস জাঙ্ক বা মহাকাশের আবর্জনা জিনিসটা আসলে কি? মানে খুব সহজ ভাষায় বলতে গেলে এগুলো হচ্ছে মহাকাশে আমাদেরই ফেলে আসা ময়লা। যেমন ধরুন পুরনো নষ্ট হয়ে যাওয়া স্যাটেলাইট, রকেটের ভাঙা অংশ, এমনকি নভোচারীর হাত থেকে ফসকে যাওয়া একটা ছোট্ট নাটবল্টু, বা স্পেসশিপের গা থেকে খসে পড়ার রঙের একটা পাতলা পরত, সবকিছুই এই স্পেস জাঙ্কের মধ্যে পড়ে। তো মনে প্রশ্ন আসতেই পারে, এর পরিমাণ আর কতই বা হবে? শুনলে অবাক হবেন, অনুমান করা হয় যে প্রায় ১৩ কোটি আবর্জনার টুকরো এই মুহূর্তে আমাদের পৃথিবীকে ঘিরে ঘুরছে। আর সবচেয়ে ভয়ের কথা হলো এর বেশিরভাগই এত ছোট যে ট্র্যাক করাও সম্ভব না। সংখ্যাটা আসলেই অবিশ্বাস্য, তাই না? এই গ্রাফটার দিকে একবার তাকান, তাহলেই বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সময় যত গড়িয়েছে, বিশেষ করে গত ২ দশকে এই আবর্জনার সংখ্যাটা কেমন খারাপভাবে উপরের দিকে উঠে গেছে। এর কারণটা খুব সোজা। স্যাটেলাইট পাঠানোর ধুম পড়ে গেছে। আমাদের মাথার উপরের আকাশটা এখন যেন একটা অদৃশ্য ময়লার সমুদ্রে পরিণত হচ্ছে। আর এই সমস্যার সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেই ক্যাসলার সিন্ড্রোম। ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো। মানে একটা আবর্জনার টুকরোর সাথে একটা স্যাটেলাইটের ধাক্কা লাগলো, সেই ধাক্কায় স্যাটেলাইটটা ভেঙে হাজারটা নতুন টুকরো তৈরি হলো। সেই হাজারটা টুকরো গিয়ে আবার অন্য স্যাটেলাইটকে ধাক্কা দিল। এই চেইন রিঅ্যাকশন যদি একবার শুরু হয়ে যায়, তাহলে পৃথিবীর চারপাশের কক্ষপথ এতটাই আবর্জনায় ভরে যাবে যে হয়তো কয়েক প্রজন্মের জন্য আমাদের মহাকাশে যাওয়াই বন্ধ হয়ে যেতে পারে। তো সমস্যাটা যে বেশ মারাত্মক তা তো বোঝাই যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো এর মোকাবেলায় আমরা এখন করছিটা কি? এই যে মহাকাশ জুড়ে বুলেটের মতো ছুটে চলা আবর্জনার বৃষ্টি, এর থেকে আমাদের স্যাটেলাইটগুলোকে বাঁচানোর জন্য এখন কী ধরনের টেকনোলজি ব্যবহার করা হচ্ছে? একটা উদাহরণ দিই, তাহলেই বুঝতে পারবেন পরিস্থিতিটা কতটা জটিল। জানেন কি, স্পেসএক্সের যে স্টারলিংক স্যাটেলাইটগুলো আছে, সেগুলোকে মাত্র ৬ মাসে প্রায় ৫০,০০০ বার ধাক্কা এড়ানোর জন্য নিজেদের রাস্তা বদলাতে হয়েছে। হিসাব করলে দাঁড়ায় দিনে গড়ে প্রায় ২৭৫ বার। ভাবা যায়? আর এখানেই একটা দারুণ ব্যাপার আছে। সাধারণত ইন্ডাস্ট্রির নিয়ম হল সংঘর্ষের সম্ভাবনা যদি ১০,০০০-এ ১ ভাগও থাকে তাহলে স্যাটেলাইটকে সরানো হয়। কিন্তু স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইটগুলো এর চেয়েও ১০০ গুণ বেশি সতর্ক। সংঘর্ষের সম্ভাবনা ১০ লাখে ১ ভাগ, মানে প্রায় শূন্যের কাছাকাছি থাকলেও ওরা সাথে সাথে নিজেদের রাস্তা বদলে ফেলে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই পুরো কাজটা ওদের অটোমেটিক এআই সিস্টেম করে ফেলে, কোনো মানুষের সাহায্য ছাড়াই। মানে একদিকে ভাবুন, স্যাটেলাইটগুলো নিজে থেকেই এআই ব্যবহার করে সেকেন্ডের মধ্যে বিপদ এড়াচ্ছে, আর অন্যদিকে কি হচ্ছে জানেন? বিভিন্ন দেশের স্যাটেলাইট অপারেটররা একজন আরেকজনের সাথে যোগাযোগ করছেন ইমেল পাঠিয়ে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির স্পেস সেফটি প্রধান হোলগার ক্র্যাক তো বলেই দিয়েছেন, এই পুরনো আমলের ইমেল চালাচালের সিস্টেমে আজকের দিনের মহাকাশের ট্রাফিক সামলানো আর সম্ভব না। তাহলে সমাধানটা কোথায়? একদিকে সুপার অ্যাডভান্স টেকনোলজি আর আরেকদিকে এত পুরনো নিয়মকানুন।
এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে বের হয়ে আমরা কি আসলেই একটা আবর্জনামুক্ত ভবিষ্যতের দিকে যেতে পারব? চলুন দেখা যাক কি সমাধানের কথা ভাবা হচ্ছে। তবে এর মধ্যে সবচেয়ে বড় আশার আলো দেখাচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি মানে ESA। তারা জিরো ডেব্রিস বা শূন্য আবর্জনা নামে একটা অসাধারণ উদ্যোগ নিয়েছে। তাদের টার্গেট একদম পরিষ্কার, 2030 সালের পর থেকে তাদের কোনো মিশন মহাকাশে একটা নতুন ময়লার টুকরো ফেলবে না। এই নীতির মূল কথাগুলো খুবই সহজ কিন্তু কার্যকরী। যেমন স্যাটেলাইট এমনভাবে বানাতে হবে যেন এর কোনো পার্টস খুলে পড়ে না যায়। মিশনের মেয়াদ শেষ হলে স্যাটেলাইটটাকে হয় ধ্বংস করে ফেলতে হবে, নয়তো নিরাপদে পৃথিবীর দিকে নামিয়ে আনতে হবে। আর সংঘর্ষের ঝুঁকি তো যে কোনো মূল্যে এড়াতেই হবে। বলতে গেলে এটা মহাকাশকে পরিষ্কার রাখার জন্য একটা কমপ্লিট গাইডলাইন। কিন্তু এখানেও একটা কিন্তু আছে। একদিকে যেমন এসি এর মতো সংস্থাগুলো মহাকাশ পরিষ্কার রাখার চেষ্টা করছে, তেমনি লিও ল্যাবসের ড্যারেন ম্যাগনাইটের মতে কিছু কোম্পানি এখনও আছে যারা শুধু নিজেদের ছোট লাভের জন্য ভবিষ্যতের এই বড় বিপদটাকে একদমই পাত্তা দিচ্ছে না। ব্যাপারটা অনেকটা জলবায়ু পরিবর্তনের শুরুর দিকের মতো, তাই না? যখন সবাই বিপদটা সম্পর্কে জানত কিন্তু কেউ দায়িত্ব নিতে চাইত না। তাহলে শেষ পর্যন্ত আমরা একটা খুব বড় প্রশ্নের সামনে এসে দাঁড়াই। একদিকে নতুন নতুন টেকনোলজি আমাদের বিপদ এড়াতে সাহায্য করছে, কিন্তু অন্যদিকে কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীনতা আর স্যাটেলাইটের সংখ্যা হু হু করে বাড়ার কারণে বিপদটাও বাড়ছে। আমরা কি আসলেই একটা নিরাপদ ভবিষ্যতের দিকে এগোচ্ছি, নাকি একটা ভয়াবহ মহাকাশীয় বিপর্যয়কে শুধু কিছুদিনের জন্য ঠেকিয়ে রাখছি? এর উত্তরটা কিন্তু আমাদের সবার সম্মিলিত চেষ্টার ওপরেই নির্ভর করছে।